রিয়েল সেক্টর দিয়ে। প্রথমে আমাদের মুদ্রাস্ফীতি। এখন মুদ্রাস্ফীতি আপনারা ভাবছেন যে এটা শুধু একটা পৃথক একটা ইস্যু। নো, মুদ্রাস্ফীতি সব কিছুর সাথে জড়িত, এক্সচেঞ্জ রেটের সাথে জড়িত, মনিটারি পলিসির সাথে জড়িত, আমাদের গ্রোথের সাথে জড়িত এবং আমাদের ফিসক্যাল পলিসি কি সেটার সাথে জড়িত। তো মুদ্রাস্ফীতির খুব বেশি বড় একটা সমস্যা নাই, কিন্তু একটা জিনিস আপনাদেরকে বলি, মুদ্রাস্ফীতি কম রাখাটা শ্রেয় এই কারণে যে আমাদের এক্সচেঞ্জ রেট এর যে প্রত্যেক বছরে যে কমে, এর কারণটা হলো যে আমাদের ট্রেডিং পার্টনার্সের মুদ্রাস্ফীতির গড়ে মুদ্রাস্ফীতির সাথে আমাদের মুদ্রাস্ফীতির তফাৎটা উপরে সবকিছু নির্ভর করে। যদি আমাদের মুদ্রাস্ফীতি 10 হয় আর আমাদের ট্রেডিং পার্টনার্সের 3 হয়, তাহলে আমাদের এক্সচেঞ্জ রেট 7% কমবে। তারপরে গ্রোথ এখন মোটামুটি ভালো, কিন্তু ইনফ্লেশন আর গ্রোথ লিঙ্কড। আমরা লো ইনফ্লেশন আর লো গ্রোথ যদি চাই, আমাদের ইতিহাসে একবারই হয়েছে অনেক আগে, তখন মুদ্রাস্ফীতিও কম ছিল আর আমাদের গ্রোথও ভালো ছিল। এখন লেবার এন্ড ওয়েজেস, এইগুলি আমাদের শ্রমজীবীদের বেতনের একটা গুরুত্বপূর্ণ একটা প্রভাব পড়ে মুদ্রাস্ফীতির। ভাইরে ভাই, ইতিহাসে প্রথমবার মনে হয় সরকারি দলের এমপির বক্তৃতায় বিরোধী দল খুশি হয়ে হাততালি দিচ্ছে। বিএনপির সংসদ সদস্য ডক্টর রেজা কিবরিয়ার বাজেট নিয়ে আলোচনা করে নিজের দলকেই দুয়ে দিলেন। রেজা কিবরিয়া বললেন, বিশ্বের 35টি দেশে কাজ করেছি, কোনো দেশের ব্যাংকিং সূচক 100 পার হলে আমরা চিন্তিত হয়ে যেতাম, আর বাংলাদেশে সেই সূচক আজকে 61। পুরো ব্যাংকিং সিস্টেম ধ্বংসের মুখে পড়েছে। সাধারণ মানুষের কাছ থেকে মাত্র 5% সুদে আমানত বা টাকা সংগ্রহ করা হচ্ছে। কিন্তু কোনো সৎ ব্যবসায়ী যখন লোন নিতে যাচ্ছেন ব্যাংকে দিতে হচ্ছে 14 থেকে 16% সুদ। এই বিশাল ফারাকের কারণে দেশের সৎ ও আসল ব্যবসায়ীরা কোনো ঋণ পাচ্ছেন না। ব্যাংকিং কাজ যদি দক্ষ হতো তবে ঋণের সুদের হার 60 থেকে 6% মধ্যে থাকতো। ডক্টর রেজা কিবরিয়া এমপি সাহেব ফাঁস করে দিলেন কিভাবে ব্যাংকিং খাতে ঋণ খেলাপিদের সুবিধা দেওয়া হচ্ছে। আগে নিয়ম ছিল 90 দিন কোনো ঋণের কিস্তি বা সুদের টাকা না দিলে তাকে ঋণ খেলাপি বা ডিফল্টার বলা হতো। কিন্তু এখন অদ্ভুত নিয়ম আমাদের দেশে, এখন অদ্ভুত নিয়মে সেই সময়সীমা বাড়িয়ে করা হয়েছে 1 বছর। অর্থাৎ টানা 1 বছর ব্যাংকের টাকা মেরে থাকলেও তাকে আর ঋণ খেলাপি বলা যাচ্ছে না। এই খেলাপি সংস্কৃতির কারণেই ব্যাংকিং খাত পুরোপুরি পঙ্গু হয়ে গেছে। বন্ধুরা, ডক্টর রেজা কিবরিয়া সাহেব তার 10 মিনিটের বক্তব্যে আরো কিছু কথা বলেছেন। বিনিয়োগের ক্ষেত্রে কোয়ালিটি অফ ট্রুথ বলে একটা কথা আছে। আপনি যদি নতুন ফ্যাক্টরি বা উৎপাদনশীল খাতে টাকা লাগান তবেই দেশের আসল প্রবৃদ্ধি বা গ্রোথ বাড়ে। কিন্তু তা না করে যদি শুধু শপিং মল আর 7,000 স্কয়ার ফিটার ব্যয়বহুল অ্যাপার্টমেন্ট বানানো হয়, তবে তা দেশের অর্থনীতিতে কোনো কাজে আসে না। এর ফলে উল্টো কেবল মুদ্রাস্ফীতি আর সুদের হার বাড়তে থাকে। বন্ধুরা, বিগত 15 বছরের ইতিহাস টেনে তিনি দেখান আমাদের দেশে রাজস্ব আদায়ের হার কোনোদিনই লক্ষ্যমাত্রার 80 থেকে 84% ছুঁতে পারেনি। সর্বোচ্চ ছিল 70%। অথচ প্রতি বছর বাজেটে একটা আকাশ কুসুম ও কাল্পনিক লক্ষ্যমাত্রা ধরে বাজেট তৈরি করা হয়, আর এই শেষ মুহূর্তে ঘাটতি মেটাতে সরকার তখন মরিয়া হয়ে থাকে ব্যাংক এবং বিদেশ থেকে ঋণ নেয়। বৈদেশিক উৎস থেকে এভাবে ঋণ নেওয়া সবচেয়ে বেশি বিপজ্জনক, কারণ এটি দেশের বাজারে মুদ্রাস্ফীতির আগুন জ্বালিয়ে দেয়। টাকা দেদারসে খরচ হচ্ছে ঠিকই, কিন্তু খরচের মান একদম শূন্য থেকে যাচ্ছে। জিডিপির 40% ঋণ এবং আর 20%
ডেট সার্ভিসিং নিয়ে দেশ এই মুহূর্তে যেভাবে চলছে তাতে আন্তর্জাতিক বাণিজ্যিক ঋণ নেওয়া হবে চরম আত্মঘাতী ও ভুখামি। ঋণ নিতে হলে বিশ্ব ব্যাংক বা IFM এর মতো দীর্ঘমেয়াদী সংস্থা থেকে নেওয়া উচিত, যেখানে সুদের হার মাত্র 0.5 বা 1% থাকে এবং সুদ পরিশোধ করার জন্য অনেক সময় পাওয়া যায়। বন্ধুগণ, সবশেষে তিনি সাধারণ মানুষের কষ্টের কথা তুলে ধরে বলেন, বড় বড় বাবুরা এসি রুমে বসে আয়ের সুষম বন্টন নিয়ে কত বড় বড় বক্তৃতাই না দেন, কিন্তু বাস্তব চিত্রটা সম্পূর্ণ আলাদা। একজন দিনমজুরের দৈনিক বেতন যদি 140 টাকা হয় আর চালের দাম যদি 20 টাকা কেজি হয়, তবে সে 7 কেজি চাল নিয়ে বাড়ি যেতে পারে। এই রেশিওটাই হলো দেশের আসল অর্থনীতি, যা এখন ভেঙে পড়েছে। আপনি যদি একজন কোটিপতির হাতে 10,000 টাকা দেন, সে টাকা খরচ না করে ব্যাংকে রেখে দেবে, কিন্তু একজন গরিব মানুষকে যদি 100 বা 1000 টাকা দেওয়া হয়, সে সাথে সাথে বাজারে গিয়ে সেটা খরচ করবে। ফলে অর্থনীতি সচল হবে, অথচ প্রান্তিক মানুষের এই আর্থিক সহায়তার দিকে সরকারের কোনো নজর নেই, সরকারের সুনজর নেই বললে চলে। বাপরে বাপ, সরকার দলের লোক হয়েও সরকারের এমন সমালোচনা দল বড় কথা নয়, দেশের স্বার্থই বড় কথা। আজ এই MP সাহেব সেটাই প্রমাণ করলেন। ডক্টর রেজা কিবরিয়া সাহেবের বক্তব্যটি আমি কয়েকবার শুনেছি। এই বক্তব্যটা মাত্র 10 মিনিটের একটি বক্তব্য। আমি প্রথমবার শুনেছি 27 তারিখ রাতে, এবং যেহেতু ঘুমের কারণে ভালো শুনতে পারিনি, পরের দিন সকালে আমি কয়েকবার শুনেছি, অন্তত 5 বার শুনেছি এই বক্তব্যটি। যত শুনি ততই আমার ওনার প্রেমে পড়তে ইচ্ছে করে, ওনার বক্তব্য এত ভালো লেগেছে আমার। বন্ধুরা, মূল কথা হচ্ছে ডক্টর রেজা কিবরিয়া সাহেবের প্রতিটি বক্তব্য আমার ভালো লেগেছে, আর অর্থনীতির উপরে ওনার অভিজ্ঞতার ধারণাটি স্টেপ বাই স্টেপ উনি ধারাবাহিকভাবে বুঝিয়ে দিচ্ছিলেন। উনার প্রতিটি কথা শান্ত শৃঙ্খল ছিল, কথার মধ্যে মাধুর্যতা ছিল। উনি কোনো উশৃঙ্খল ধীরভাবে কোনো কথা বলেন, আস্তে আস্তে স্লো স্টেপ বাই স্টেপ উনি কথা বলছেন। উনি প্রতিটি কথা গভীরভাবে বলছেন। কিন্তু বাংলাদেশ জাতীয় সংসদে বর্তমানে উনি অর্থমন্ত্রী পদে নয়, উনি সাধারণ একজন MP হিসেবে আছেন। কিন্তু ওনার অর্থনীতির উপরে যে অভিজ্ঞতা, যে এক্সপেরিয়েন্স, এবং একটা দেশে অর্থনৈতিক কিভাবে সচ্ছল হবে, শক্তিশালী হবে, উনি তার বক্তব্যের মধ্যে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছেন। বন্ধুরা, একটা জিনিস আমি ফলো করলাম, যে যেটার যোগ্য তাকে সেটা দেওয়া হচ্ছে না আমাদের এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে। আমি মনে করি উনি যদি বাংলাদেশের অর্থমন্ত্রী হতেন, অনেক ভালো হতো বাংলাদেশের অর্থনীতির জন্য। অতএব জনাব ডক্টর রেজা কিবরিয়াকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি বক্তব্য সংসদের মধ্যে স্থানে দেওয়ার জন্য। ডক্টর রেজা কিবরিয়া সাহেব সেটাই বড় বলেন, দল থেকে দেশ বড়, দল থেকে দেশের স্বার্থটাই বড়। ইনি ডক্টর রেজা কিবরিয়া উনি সেটাই প্রমাণ করেন। ডক্টর রেজা কিবরিয়া শুধু হবিগঞ্জ জেলার গর্ব নয়, উনি টোটাল বাংলাদেশের গর্ব। সবার মুখে এমন সত্যিটা ফোটা উচিত আমি মনে করি। বন্ধুরা, আপনি যদি ডক্টর রেজা কিবরিয়া সাহেবের এই থিওরি, এই মন্তব্যকে ভালো মনে করেন আর পজিটিভই মনে করেন, তাহলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।